আজকে আমরা পড়ে শোনাব শাহরিয়ার কবির এর বই বহুরূপীর তৃতীয় পর্ব। পর্ব ৩, ভূপালী জেঠিমার আগমন। রিমকি সিমকিদের সঙ্গে মেশা যাবে না। দিদার এই ভয়ঙ্কর কথা শুনে ছোটনদের পৃথিবীটা মরুভূমি হয়ে গেল। লুকিয়ে নিশ্চয় দেখা করা যায়, কিন্তু দিদার সঙ্গে ওরা কেউ মিথ্যে কথা বলে না। ধরা পড়লে কি জবাব দেবে? পরদিন সকালে ছোটনরা চিলেকোঠার ঘরে বসে এ নিয়ে অনেক কথা বলেও দিদাকে নরম করার কোনো পথ খুঁজে পেল না, পাওয়া সম্ভবও ছিল না। দুদিন পর হঠাৎ করে যদি ভূপালী জেঠিমা ওদের বাড়িতে বেড়াতে না আসতেন। ওদের এক জ্যাঠা সেই কোন কালে বিয়ে পরীক্ষায় ফেল করে বাড়ি থেকে পালিয়ে ভূপালে গিয়ে কিসের যেন ব্যবসা করে বড়লোক হয়ে গিয়েছিলেন। বিয়েও করেছিলেন জাদ্রেল এক পীর বংশের। ছোটদের বাবা কাকারা গিয়েছিলেন সেই বিয়েতে। ফিরে এসে ভূপালী জেঠিমার রূপের আর গুণের প্রশংসায় পঞ্চমুখ। কলকাতায় থাকতে এই রূপসী বউটি ওদের বাড়িতে বারদুই এসেছিলেন। ঢাকা আসার পর একবারও আসেননি। ছোটরা শুধু ওর নামই শুনেছে, চোখে দেখেনি। সকালে দিদার হাক ডাক শুনে বাবা কাকা জ্যাঠারা যেভাবে ছুটোছুটি করছিলেন, ইতুরা বুঝে ফেলল গুরুত্বপূর্ণ কেউ বাড়িতে আসছেন। দিদাকে জিজ্ঞেস করতেই বললেন, তোদের ভূপালী জেঠিমা আসবে বিকালের ফ্লাইটে। ভীষণ বড়লোক ওরা। ঘরবাড়ি নোংরা করবি না, ভাববে সহবত শিখিসনি। দোতলায় ঝুলবারান্দার পাশে সবচেয়ে সুন্দর ঘরটা নতুন করে সাজানো হয়েছে ভূপালী জেঠিমার জন্য। দাদুর বিয়ের সময়কার আঙুললতার নকশা কাটা জমকালো পালঙ্কে নতুন জাজিম আর চাদর বিছানো হয়েছে। জানালায় ধবধবে সাদা পর্দা ঝোলানো হয়েছে, যেগুলো মাঠ দিয়ে শক্ত করে ধুয়ে ভাজে ভাজে করা ইস্ত্রি করেছে গিরিবালা ধোপানির বড় ছেলে। বড় একটা কাঠের আলমারি এ ঘরে আগে থাকতেই ছিল। একটা আয়না বসানো টেবিল আর খানতিনের চেয়ার আনা হয়েছে। সবকিছু বারবার মুছে আয়নার মতো চকচকে করে ফেলেছে দুঃখীর মা। ছোটন বলল, ভূপালী জেঠিমা আসছেন, কি মজা, তাই না রে? ইতু ভুরু কুচকে বলল, জানি না, শুনি না, কোনোদিন চোখেও দেখিনি। মজা কিসের শুনি? জেঠিমা যে কদিন থাকবেন দিদার হাবভাব দেখে মনে হয় ওকে নিয়েই ব্যস্ত থাকবেন। কে কোথায় যাচ্ছে সেসব খবর রাখার সময় নিশ্চয় তার হবে না। বলতে গিয়ে ছোটনের গলায় আনন্দ উপচে পড়ল। ইতু বলল, আমার তো মনে হচ্ছে বাবা জ্যাঠাদের সঙ্গে দিদা আমাদেরও ফুটফরমাস খাটিয়ে মারবেন। দিনের ভেতর 50 বার বাজারে পাঠাবেন, নইলে পাঠাবেন কাউকে ডাকতে। ওসব বড়লোকদের মেজাজও বড়লোকই হয়। ঝন্টু ঝাঁঝালো গলায় বলল, তুই সবসময় খারাপটাই আগে দেখিস। ভূপালী জেঠিমাকে আনতে তেজগাঁ এয়ারপোর্টে গিয়েছিলেন বাবা কাকা জ্যাঠা সবাই। ছোটকার অফিসের একটা হুড খোলা জিপ ছিল। বন্ধুর কাছ থেকে এনেছেন মস্ত এক ফোর্ড গাড়ি। জেঠিমাকে নিয়ে ঘরে ফিরতে সন্ধে গড়িয়ে গেল। ঝলমলে ঘাড়ারা কুর্তা পরনে, একগা হিরে মুক্ত পান্নার গয়না নিয়ে গাড়ি থেকে নামলেন ভূপালী জেঠিমা। সদর দরজার দিকে তাকিয়ে ফিক করে হাসলেন। বিশাল শরীর নিয়ে হাঁসফাঁস করে এগিয়ে গেলেন দিদার দিকে। পায়ে হাত দিয়ে সালাম করে বললেন, আপনি কেমন আছেন চাচি যান? কত বরস পর মোলাকাত হলো। বহু বিটিয়ারা সব ভালো আছো তো? ভূপালী জেঠিমার কথায় উর্দু টান। ছোটনরা শুনে খুব মজা পেল। ধবধবে ফর্সা গায়ের রং, পান খাওয়া ঠোঁট দুটো টুকটুকে লাল, গোলগাল হাসি হাসি নিষ্পাপ মুখ, দু চোখে স্নেহ ভালোবাসার অথই সমুদ্র। দিদাকে সালাম করে উঠতেই তিনি ওকে বুকে জড়িয়ে ধরলেন। আমার হিসেব আছে ভূপালী বউ, তোর সঙ্গে 18 বছর পর দেখা হলো। আগে থেকে দিদা বলে দিয়েছেন। মা কাকি জেঠিরা সবাই দিদার ভূপালী বউয়ের পা ছুঁয়ে সালাম করলেন। সিংদরজার বাইরে রাস্তার লোকজন উকি দিচ্ছিল নতুন অতিথির সাজের বহর দেখে। মা কাকিমারা এক বাক্যে স্বীকার করলেন, বয়স যদিও 60-এর কাছে, ভূপালী বাবুকে মনে হয় না 50 পেরিয়েছেন। আর কি টকটকে গায়ের রং, যেন গা দিয়ে আলো ঠিকরে বেরুচ্ছে। দিদা ভাবলেন, পাশের বাড়ির ওদের একবার এনে দেখাতে হবে রূপ কাকে বলে। ভূপালী জেঠিমার সঙ্গে এসেছে মস্ত বড় দুটো ট্রাঙ্ক। ঘরে গিয়ে যখন খুললেন তখন সবার চোখ ছানা বড়া। সবার কথা মনে করে জিনিসপত্র এনেছেন তিনি। দিদা থেকে শুরু করে সবার ছোট রন্টু ঝন্টু কেউ বাদ পড়ল না। লম্বা একটা ফর্দ বের করে সবার নাম মিলিয়ে উপহার বিলি করলেন। কাজের বুয়া দুঃখীর মার জন্য কিছু আনার কথা না,
ওকে দিলেন এক কৌটো সুগন্ধি জর্দা। দুঃখী মা বলে দুবেলা ওর ভাত না খেলেও চলে, কিন্তু পান ছাড়া ওর একদণ্ডও চলে না। ইতুদের বাড়িতে আসার 1 ঘন্টার ভেতর ভূপালী জেঠিমা সবার মন জয় করে ফেললেন। পরদিন সন্ধেবেলা সবাইকে নিয়ে টানা বারান্দায় বসে গল্প করছিলেন তিনি। দিদা ছাড়া সবাই আসর জমিয়ে বসেছিল। দিদা সকাল থেকে সেই যে রান্নাঘরে ঢুকেছেন, বেরোবার নাম নেই। ইতুরা রান্নাঘরের শতরঞ্জি পেতে খায়। খাওয়ার সময় একবার খালি দিদার সঙ্গে দেখা হয়েছিল। তারপর ওরা সারা বিকেল কাটিয়ে এসেছে রিমকি সিমকিদের বাড়িতে। মা কাকিমারা সবাই ভূপালী জেঠিমাকে নিয়ে ব্যস্ত। ছোটনার ঝন্টু ঠিকই বলেছিল, ভূপালী জেঠিমাকে নিয়ে বাড়ির সবাই যেভাবে মেতে আছে, ওরা কি করছে, কোথায় যাচ্ছে, সেদিকে কারো খেয়ালই নেই। বারান্দায় বসে জেঠিমা ভূপালের গল্প করছিলেন। সামনে রাখা পানদান থেকে বড় 2 খিলি পান মুখে ফেলে তিনি বললেন, আমার দাদাজানের ছোট ভাই ছিলেন মস্ত কামেল পীর। আমরা তিনাকে ডাকতাম ছোট দাদু বলে। তোমাদের ইয়াদ আছে তো? আমার দাদাজানের আব্বা হুজুর বাঙ্গাল মুলুক থেকে ভূপাল গিয়েছিলেন। তিনিও বহুত বড় বুজুর্গ আদমি ছিলেন। তিনার ওফাতের সময় ছোট দাদুকে গদ্দিনসীন করে যান। পেশু মাওয়ার মুরিদ ছিল তেনাদের। দিন নাই রাত নাই কাহা কাহা মুলুক থেকে যে ওরা আসতো, তার হদিশ কেউ জানত না। ছোট দাদুর কাছে শুনেছি ওদের বেশিরভাগ ছিল জিন। তিনি ছাড়া দুসরা কেউ বনি আদম আর জিনের ভেতর ফারাক করতে পারত না। জানো তো, আল্লাপাক জিনদের বানিয়েছেন আগুন দিয়ে। গল্প বলার সময় ভূপালী জেঠিমা জানেন কখন একটু বিরতি দিতে হয়। রূপোর পিকদানিতে পিচিক করে পানের পিক ফেলে তার দিকে তাকিয়ে থাকা নানা বয়সী আগ্রহী মুখগুলোর উপর চোখ বুলিয়ে বললেন, ছোট দাদু একদিন খেতে বসে দেখেন পাতের কাছে খিরসাপাতি আম। ডিসেম্বর মাসে আমাদের ভূপালে কেন, মালদাতেও তোমরা আম পাবে না। দাদুর ছিল 4 বিবি। বড় বিবি দাদুকে ডেকে বললেন, বড়িবি, আম এলো কোত্থেকে? বড় বিবি দাদু বললেন, বাদ মাগরেব আপনার 2জন নয়া মুরিদ এসে 1 ঝুড়ি আম দিয়ে গেছে। শুনে দাদু আর কিছু বললেন না। যা বোঝার বুঝে নিয়ে গম্ভীর মুখে খানা খতম করে তার খাস কামরায় গিয়ে এবাদতে বসলেন। আমি তখন খুব ছোট ছিলাম। তখন বড় বিবি দাদুকে দেখেছি। বুড়ো হয়েছিলেন জরুর, লেকিন দেখতে ছিলেন হুরপরিদের মতো। দুধের মধ্যে জাফরান দিলে যেরকম দেখায়, সেরকম ছিল তিনার গায়ের রং। নাক, চোখ, ঠোঁট সব ছবির মতো আঁকা। আমরা ভারী ভয় পেতাম। ছোট দাদুর মছলি বিবি বলতেন, বড়িবির কাছে কখনো যাস না, ও মানুষ নয়, জিনের পয়দায়েশ। কখন কি বেয়াদবি করবি তার কি কোনো ঠিক আছে? দোক্তা নেয়ার জন্য ভূপালী জেঠিমা যখন থামলেন, ইতুদের মেজ ফুপি প্রশ্ন করলেন, আপনার মেজ দাদি আম্মা বুঝি খুব হিংসুটে ছিলেন? ছিলেন হয়তো। একগাদা দোক্তা মুখে ফেলে কাষ্ঠ হেসে ভূপালী জেঠিমা বললেন, তবে কথাটা যে তিনি ঝুট বলেননি, সেটা আমরা হর বক্ত টের পেতাম। বলো কি গো রাঙা বউ? চোখ কপালে তুলে বড় ফুপি বললেন, তোমরা যে জিনের বংশ তা তো জানতাম না। এ কথা শুনে যারা ভূপালী জেঠিমার ঘাড়ের উপর ঝুঁকে গল্প শুনছিল, তারা একটু সরে বসল। ভেতরের বারান্দায় আলো থাকলেও ঝুল বারান্দার ওপরটা ছিল অন্ধকার। ভেতর থেকে আসা আবছা আলোতে মোটাসোটা টকটকে ফর্সা চুমকি বসানো জমকালো শাড়ি আর 1 গা গয়না পরা জেঠিমাকে একটু অন্যরকমই লাগছিল। তার উপর মাঝে মাঝে গা কাঁপিয়ে বয়ে যাচ্ছিল ঠান্ডা হিম ভেজা উত্তরে বাতাস। রাঙা জেঠুর চেয়ে ফুপির বয়স বেশি বলে জেঠিমা তার কথায় রাখতে পারলেন না বটে, তবে মনক্ষুণ্ণ হলেন ঠিকই। শুকনো গলায় বললেন, বড় বুঝে কি বলেন? আমাদের খানদান হলো ভূপালের সবচেয়ে রইস খানদান। এক ডাকে সবাই চেনে, ইজ্জত করে। বড় বিবি দাদুর তো কোনো ছেলে মেয়েই ছিল না, বংশ আসবে কোত্থেকে? তাছাড়া ছোট বাচ্চাদের তিনি নফরত করতেন, কাপড় নোংরা করে দেয় বলে। সারাক্ষণ অজু আর ইবাদতের মধ্যে থাকতেন। তুলোর মতো নরম তুলতুলে ছিল হাত পা। গলার আওয়াজ ছিল ভারী মিঠা। বাড়ির মেয়েদের তিনিই কোরআন শরীফ পড়াতেন। অসময়ের আনার, আম, আনারস, আপেল, মোসাম্বি এনে দিতেন। বলে দিয়েছিলেন, এ নিয়ে কেউ যেন কোনো কথা না বলে। একটু থেমে খানিকটা চুন মুখে দিয়ে ভূপালী জেঠিমা বললেন, শুধু কি এই?
মেয়েদের অসুখ বিসুখ হলে কোনোদিন ডাক্তার হেকিম ডাকা হয়নি। বড় বিবি দাদুর পানি পড়ার চেয়ে ভালো দাওয়াই আর কিছু ছিল না। ছেলেরা খেত ছোট দাদুর পড়া পানি। শুধু পানি খেয়ে সব অসুখ সেরে যেত? ভিড়ের ভেতর কে প্রশ্ন করল, ভূপালী জেঠিমা ঠাহর করতে পারলেন না। শক্ত গলায় বললেন, শুধু পানি নয়, দোয়া দরুদ পড়া পানি। আর হায়াত মৌত সব আল্লাহ পাকের হাতে। তিনি যাকে উঠিয়ে নিতে চান, কোনো ডাক্তারের ক্ষমতা আছে তাকে ধরে রাখে? ইতুর মেজদি সদ্য ঢুকেছে মেডিকেল কলেজে। চাপা গলায় পাশে বসা মামাতো ভাই রবিকে বলল, তাহলে যে দেশ থেকে মেডিকেল কলেজ আর হাসপাতাল সব তুলে দিতে হয়। ভাগ্যিস ভূপালী জেঠিমা কানে একটু কম শোনেন। বললেন, ভূপালে আমাদের যে 3 মহলা বাড়ি, 1 মাসে সব কাজ শেষ হলো। দরজা জানলার রং চুনকাম কিছুই বাকি থাকলো না। লোকে শুনে এখনো অবাক হয়। ইতু চাপা গলায় ফোড়ন কাটল। মিস্ত্রিগুলো পানি পড়া খেয়ে সব সুপারম্যান হয়ে গেছিল। একটু থেমে জেঠিমা আবার বলল, কারিগরদের ভেতর মানুষ আর কজনই বা ছিল? বেশিরভাগ ছিল জিন। ছোট দাদুর কাজ বলে 1 পয়সা মজুরি নেয়নি। দরজা জানালায় কাঠের কাজ দেখলেই বোঝা যায় ওসব মানুষের মুরদে কুলোবে না। এরপর তিনি শুরু করলেন বাড়ির জিনিসপত্রের গল্প। কার্পেট সব কাশ্মীর থেকে আনা। দরজা জানালার পর্দা তখন থেকেই জয়পুর থেকে আনা হতো, এখনো তাই, নইলে বংশের ইজ্জত থাকে না। নিরীহ গলায় ছর্দি জানতে চাইল, এখনো কি জিনরা পর্দা কার্পেট এনে দেয়? তা কেন হবে? ভূপালী জেঠিমা একটু বিরক্ত হলেন। ছোট দাদুর আমলেই তো আরো 3টে বাড়ি বানানো হয়েছে, জমি টমিও কম কেনা হয়নি। এই বলে একটু থেমে মুখ টিপে হাসলেন। ওরা যে একেবারেই আসেন না, তাই বা বলি কেন, মাঝে মাঝে আসেন। ছোট দাদুর ওফাতের দিন যে ওরস হয়, বেসুমার মুরিদরা আসে। রান্না বাড়া আর সব কাজকর্ম ওরাই সামলান। আমার 2 চাচেরা ভাই সেই যে দেশান্তরী হলেন, তারপর বংশ বলতে গেলে একা আমিই আছি। ওদের মদত না পেলে আমার পক্ষে কি এত কিছু করা সম্ভব? ভূপালী জেঠিমা কয়েকদিনের ভেতরে পাড়ার মেয়ে মহলে সবার মন জয় করে ফেললেন। বাড়ি বাড়ি তার ট্রাঙ্ক ভরা শাড়ির গল্প, বনেদি প্যাটার্নের গয়নার গল্প, তাছাড়া বাড়ির লোকজনের বাইরে পাড়ার যেসব মহিলা নিয়মিত গল্পের আসরে আসতেন, ওদের এটা সেটা উপহার দিয়ে রীতিমতো ভক্ত বানিয়ে ফেললেন। সবাই খুব খুশি হলো যখন শুনল তিনি ঢাকাতে 1 মাসের জন্য বেড়াতে এসেছেন। দুঃখীর মার বড় ছেলের জ্বর ছাড়ে না 7 দিন। ওষুধপত্র খাইয়েছে চেয়ে চিনতে এনে, কিছুই হয়নি। সেই ছেলে ভূপালী জেঠিমার পানি পড়া খেয়ে দিব্যি ভালো হয়ে গেল। দুঃখীর মা পারলে সারাদিন ওর পায়ের ওপর পড়ে থাকে। জেঠিমা অবশ্য পানিতে ফু দেওয়ার আগে অনেক মানা করেছিলেন। আমার পানি পড়া কাজে লাগবে কেন দুঃখীর মা? আল্লাহর গুনাহগার বান্দি আমি, এসব করলে গুনাহের খাতা ভারী হবে। দুঃখীর মা সেসব আধ্যাত্মিক কথা বুঝল না। হাউমাউ করে কেঁদে বলল, গরিব দুঃখী মানুষ বইলা গিন্না কইরেন না গো, পোলাটা আমার মইরা যাইব গো। আপনার পানি পড়া কামে না লাগলে আর কাটটা লাগবো? কত বড় পীর বংশের জিয়ারি আপনি। দুঃখীর মার বিলাপে বাধ্য হয়ে পানিতে ফু দিতে হলো তাকে। বললেন, খাবিস এক জিনের নজর লেগেছে। ইতুর মেজদি বলতে গিয়েছিল, আমি যে 2টো অ্যাস্প্রো খাওয়ালাম। কথা শেষ করার আগেই মেজো ফুপির ধমক খেয়ে চুপ মেরে গেল। দুঃখীর মার ছেলে ভালো হয়েছে খবর পেয়ে ছুটতে ছুটতে এলো গিরিবালা ধোপানি। সেদিন ছিল বুধবার, ওর আসার তারিখ নয়। দিদা অবাক হয়ে বললেন, আজ কি মনে করে আসা হলো? গিরিবালা বলল, আমি পাপি তাপি মানুষ বড় মা, কোনদিন পুণ্যিবান মাইনসের পায়ের ধুলা লইতে পারি নাই। আপনাকেও বাড়িতে গোপাল না কোন পালের এক অতীত আইসে, হ্যাঁ একটু পায়ের ধুলা লোমো গো বড় মা। দিদা মুখ টিপে হেসে বললেন, বুঝেছি তোর মতলব। এই বেলা তোকে সাবধান করে দিচ্ছি, এসব গল্প বাইরে করবি না। তোদের জ্বালায় না ভূপালী বউকে শেষে পালাতে হয়। গিরিবালার ছিল কাপড়ের মোট বওয়ার 1 জোড়া গাধা। 2 দিন ধরে ছেলে গাধাটা কোথায় চলে গেছে কেউ জানে না। আশেপাশের বাড়ি ঘর সরকারি খোয়ার সবই খোঁজা হয়েছে, কোথাও পাজিটাকে পাওয়া যায়নি। ভূপালী জেঠিমাকে গিরিবালা বলল, পীরের দরগায় আমি 5 শিকার সিন্নি দিমু গো মা, আপনি আমার মুখ পোড়া পাজিটার খবর কইয়া দেন। ভূপালী জেঠিমা বললেন, আমার অত ক্ষমতা আছে? আল্লাহ পাকের শানে কত গুনার কাজ করেছি,
আমার মতো আল্লাহর গুনাহগার বান্দি আর কে আছে? আমাকে দিয়ে এসব কাজ কেন করাতে চাও তোমরা? গিরিবালাও দুঃখীর মার কায়দায় চোখ মুছতে মুছতে বলল, আমি ছোট লোক বইলা আমার একটু পানি পড়া দিবেন না গো বড় মানুষের ঝিয়ারি। ভূপালী জেঠিমা তাড়াতাড়ি ওকে পানি পড়া দিয়ে বিদায় করলেন। আর কি আশ্চর্য কাণ্ড! পরদিন সকালে ওর গাধা এসে হাজির। ছোটনদের কাছে এসব খবর শুনে রিমকিদের মা, চাচি, নানি দুহারি মিষ্টি নিয়ে ভূপালী জেঠিমার সঙ্গে দেখা করে গেলেন। ইতুদের ভালো লাগলো দিদাকে হেসে হেসে রিমকির নানির সঙ্গে কথা বলতে দেখে। দিদা খুশি হবেন না কেন? ভেবেছিলেন 10 আনি শরিকের অংশ কিনে ওরা বড়লোকই দেখাতে এসেছে। ওদের চেয়ে বড়লোক আর ওদের চেয়ে ঢের বেশি সুন্দর দেখতে আত্মীয় স্বজন ওদের বাড়িতে আসে, এটা কম কথা নয়। সেদিন রিমকির নানিদের দিদা জোর করে রাতে ভাত খাইয়ে ছাড়লেন। রিমকির নানিদের ভক্তি দেখে ভূপালী জেঠিমাও কম খুশি হননি। চিলেকোঠার ঘরে বসে ইতুরা নিশ্চিন্তে রিমকি সিমকির সঙ্গে জমিয়ে আড্ডা দিল। ছোটন বলল, ভূপালী জেঠিমাকে আজই বলতে হবে আমরা দুবারই একসঙ্গে পিকনিকে যাব। রিমকি জানতে চাইল, এবার তোমরা যাচ্ছ কোথায়? গতবার গিয়েছিলাম তেজগা, জবাব দিল ইতু। এবার যাব জয়দেবপুরের রাজবাড়িতে। পরশু দেখেছি রাজবাড়ির ম্যানেজারের সঙ্গে ছোটকা বসে গল্প করছেন। আগেও একবার গিয়েছিলাম ওখানে। ছোটন বলল, ছোটকাকে জিজ্ঞেস করতে হবে তারিখ ঠিক করে ফেলেছে কিনা। সাইফ ভাইয়ের সঙ্গে কথা বলতে হবে। রাতেই ওরা ভূপালী জেঠিমাকে গিয়ে ধরল। রিমকি বলল, জেঠিমা আপনি দিদাকে বলুন আমরাও পিকনিকে যাব। পিকনিকের কথা ভূপালী জেঠিমার কানে এসেছে। বললেন, এটা তো বহুত খুশির খবর বেটি, আমি চাচিজানকে জরুর বলবো। জেঠিমাকে কি যেন বলতে এসেছিলেন দিদা। ছোটদের জটলা দেখে বললেন, তোরা বুঝি ভূপালী বউকে একদণ্ড বিশ্রাম নিতে দিবি না? আজ আর কোনো গল্প নয়। ভূপালী জেঠিমা একগাল হেসে বললেন, না চাচিজান, ওরা আমাকে বিরক্ত করছে না। আমি বলছিলাম রুমকিদের সবাইকে বলুন না আমাদের সঙ্গে পিকনিকে যেতে। সদরুদ্দিনকে বলে দেবেন আমার নামে 100 টাকার চাঁদা লিখতে। ছোটনদের পিকনিকে সবাইকে চাঁদা দিতে হয়। ছোটরা যারা স্কুলে যায় তাদের 1 টাকা, কলেজ পড়ুয়াদের 2 টাকা, আর যারা কামাই করে তাদের গিন্নিদের 10 টাকা করে। ছোটরা টিফিনের পয়সা থেকে পিকনিকের চাঁদা বাঁচিয়ে রাখত। সব মিলিয়ে 150 টাকার মতো চাঁদা ওঠে। তখনকার দিনে পোলাওয়ের চালের সের ছিল 1 টাকা, 2 টাকায় ভালো মুরগি পাওয়া যেত। ভূপালী জেঠিমার চাঁদার কথা শুনে দিদা হেসে বললেন, তুমি মেহমান, তোমাকে চাঁদা দিতে হবে না। না বললে আমি শুনবো কেন চাচিজান? জাহানারাকে বলেছি পিকনিকে আমি কবুতরের রোস্ট খাওয়াবো সবাইকে 1টা করে। আপনি রিমকিদের বাড়ির সবাইকে বলে দেবেন। দিদা বললেন, তুমি যখন 100 টাকা চাঁদা দিচ্ছ, ওদের আর চাঁদার কথা বলবো না, বরং ওরাই আমাদের মেহমান হোক। আনন্দে আত্মহারা হয়ে ছোটন, ঝন্টু আর মিতু ছুটে এসে দিদাকে জড়িয়ে ধরল। হইচই করে বলল, আমরা কবে যাব পিকনিকে? মৃদু হেসে দিদা বললেন, কেন সদরুদ্দিন বলেনি বুঝি? সামনের রোববারই তো যাচ্ছি। এবার আহ্লাদ থামিয়ে নিচে খেতে আয়, অনেক কাজ পড়ে আছে। ভূপালী জেঠিমা কি যেন বলতে এসেছিলেন, মনে করতে না পেরে দিদা আবার নিচে চলে গেলেন। বাড়ি যেতে যেতে রিমকি বলল, রোববার গেলে ভাইয়ার পিকনিকে যাওয়া হবে না। কেন হবে না? জানতে চাইল ইতু। কাল চিটাগাং যাবেন, জরুরি কি কাজে। সিমকি বলল, ভাইয়া না গেলে কি হবে, আমরা যাব। রাতে ছোটনরা অনেক রাত পর্যন্ত ভূপালী জেঠিমার সাথে গল্প করছিল। ইতু বলল, এরকম মানুষ আর হয় না। ছোটন বলল, দিদার মতো রাগী মানুষকে কিরকম পটিয়ে ফেলেছেন দেখেছিস? ভূপালী জেঠিমা না এলে রিমকিদের সঙ্গে এ জন্মে আর পিকনিক করতে হতো না। পিকনিক দূরে থাক, মেশা পর্যন্ত বারণ হয়ে গিয়েছিল, সেদিন শুনিসনি? ঘুমোতে যাওয়ার আগে সবাই মনে মনে ভূপালী জেঠিমাকে চিয়ার্স জানালো। তৃতীয় পর্ব এখানেই শেষ। সবাইকে চতুর্থ পর্ব শোনার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো শেষ করছি। আর যদি পছন্দ হয় তাহলে আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন। অনেক ধন্যবাদ।